হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি পায়েল, আমার বয়স 18 বছর। আমার মামাতো ভাই প্রাইভেট পড়াতে এসে আমার সঙ্গে কি করতে চায় এই নিয়ে বিস্তারিত গল্প করব আপনাদের সাথে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় তেমন মনোযোগ নেই, তবে আবার ছাত্রী খারাপ ছিলাম না। আর কিছুদিন পর আমার এসিএসসি পরীক্ষা, তাই পড়াশোনা নিয়ে একটু চিন্তিত। এখন কি করব বুঝতে পারছি না। বাবা অনেক দিন থেকে একজন ভালো টিচার খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু কিছুতেই কোনো ভালো টিচার ম্যানেজ করতে পারছেন না। অবশেষে আর উপায় না পেয়ে আমার মামাতো ভাই রাতুলকে বাবা বললেন আমাকে পড়াতে, কিন্তু ভাইয়া কিছুতেই সময় বের করতে পারছিলেন না। কিন্তু বাবা নাছোড়বান্দা, অবশেষে ভাইয়াকে রাজি করিয়ে ছাড়লেন। ভাইয়া বললেন আমি সন্ধ্যায় পায়েলকে পড়াতে আসব, এছাড়া আর কোনো উপায় নেই। তো যে কথা সেই কাজ, ভাইয়া পড়াতে আসলেন সন্ধ্যায়। আমি বই বের করে পড়তে লাগলাম। ভাইয়া আমাকে বেশ ভালোই পড়াচ্ছিলেন, আমিও ভালো করে পড়াশোনা শুরু করে দিলাম। এভাবেই 1 মাস পার হয়ে গেল। হঠাৎ একদিন আমি লক্ষ্য করলাম ভাইয়া আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসি দিল। আমি বললাম কি হয়েছে ভাইয়া? ভাইয়া বললেন তুই তো দেখছিস ছোটবেলার মতো কিউট এখনো। আমি একটু লজ্জা পেলাম আর বললাম তুমি যে কি বলো না ভাইয়া। হঠাৎ তার এমন আচরণ আমাকে অনেকটা অবাক করল। আমি ভাবতে লাগলাম ভাইয়া এমনটা কেন বলল। আস্তে আস্তে তার এমন আচরণগুলো আমাকে বারবার শিউরে তুলছিল। রাতুল ভাইয়াকে আমি বড় ভাইয়ের মতো দেখতাম, কিন্তু আজ তার এমন ব্যবহার আমার মনে ছন্দের বীজ বপন করে। তার কয়েকদিন পর পাশের গ্রামে আমার এক দাদা অসুস্থ। তাকে দেখতে আব্বু আম্মু দুজনেই বিকেলবেলা রওনা দেন, আর আমাকে বলে যান তুই বাসায় থাক, পড়াশোনা কর। রাতুল আসলে ওর থেকে ভালোভাবে পড়া বুঝিয়ে নিবি, আমাদের আসতে একটু রাত হবে। তো তখন সময় আনুমানিক সন্ধ্যা 7টা, নীরব ঠান্ডা এক পরিবেশ। চারপাশে বাঁশঝাড় থেকে বয়ে আসছিল শেয়াল কুকুরের ডাক। মনে মনে আমার একটু ভয়ও পাচ্ছিল, কেননা আমি কখনো বাসায় একা থাকিনি, সবসময় আম্মুর সঙ্গেই থাকতাম। আজ আমার পরীক্ষা বলে বাসায় থাকতে হলো, না হলে হয়তোবা আমিও অসুস্থ দাদাকে দেখতে যেতাম। মনে মনে এসব ভাবছিলাম একা, আর ঠিক সেই সময় গেটের বাইরে থেকে ডাক শুনতে পেলাম, পায়েল, এই পায়েল, দরজা খোল, আমি রাতুল। আমি গিয়ে দরজা খুললাম, আর ভাইয়াকে বললাম আজকে এত লেট করলে কেন? রাতুল ভাইয়া বলল আজকে একটু কাজে ব্যস্ততা বেশি। এই কথা বলে ভাইয়া কল পারে চলে গেলেন হাত মুখ ধোয়ার জন্য। আমিও তাকে গামছা এগিয়ে দিয়ে চলে গেলাম পড়ার টেবিলে। প্রথমেই ইংলিশ বই বের করলাম আর বললাম ভাইয়া আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়ব। ভাইয়া বলল আরে দাঁড়া, এত ব্যস্ত হোস না, আগে আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আয়। আমি ভাইয়ার জন্য 1 গ্লাস পানি আর ঘরে থাকা কয়েকটা বিস্কিট নিয়ে আসলাম। তারপর ভাইয়া অনেক গল্পগুজব করতে লাগল। আমি বললাম ভাইয়া এখন পড়াতে মন দেই। ভাইয়া বলল বাসায় কি আজ কেউ নেই? আন্টিমণিকে দেখতে পারছি না। আমি বললাম আব্বু আম্মু আজ দাদাকে দেখতে গেছেন। ভাইয়া একটু মুচকি হাসলেন, কিন্তু আমি একটু অবাক হলাম। আর মুচকি হাসির কারণটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। মনে মনে অনেক কিছু ভাবছিলাম। ভাইয়ার আচরণ আজ যেন কেমন মনে হচ্ছে। মনটা অস্থির। হঠাৎ লক্ষ্য করলাম ভাইয়া হাত দিয়ে আমার চুলগুলো ধরার চেষ্টা করছে। আমার শরীর ভয়ে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এমনিতেই বাসায় আব্বু আম্মু নেই, তার ওপর নিঃশব্দ পরিবেশ, আবার পাশে ভাইয়ার এমন আচরণ, আমার গা শিউরে উঠল। ভাই আমাকে ইশারা ইঙ্গিতে কি যেন বোঝাতে চাইলেন। হঠাৎ আমার হাত ধরলেন আর বললেন
তোমার হাতগুলো তো অনেক নরম। এই কথা শুনে ভয়ে আমার গা ঘামতে লাগল, শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কি করব বুঝতে পারছিলাম না, কাউকে ডাকারও সাহস পাচ্ছিলাম না। এতদিন আমি যাকে বড় ভাইয়ের মতো দেখছিলাম, সে আজ আমার সাথে এমন কাজ করতে চাইছে। আজ আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। তারপর কোনো রকম বাহানা দিয়ে গেলাম কল পাড়ে। অনেকক্ষণ দাঁড়িয়ে চিন্তা করলাম, এখন কি করব, কাকে ডাকব। ঠিক সেই সময় পিছন থেকে আমার কাঁধে কেউ একজন হাত রাখল। বুঝতে আর দেরি হলো না, পিছন ফিরে দেখলাম রাতুল ভাইয়া। আমার সঙ্গে ওসব কাজ করতে আমাকে কোনো রকম মনকে সান্ত্বনা দিয়ে গল্প করতে লাগলাম, যাতে করে সময় পার হয়। জোনাকি পোকার ঝিঁঝি আওয়াজ আমার কানে স্পষ্টভাবে আসছে। পরিবেশে বিরাজ করছে স্থির এক নীরবতা। ভালো মন্দ বুঝে উঠতে পারছিলাম না। ভাইয়া হঠাৎ বলে উঠল, কিসের এত চিন্তা তোর? কোনো সমস্যা নেই। আর এই কথা শুনে আমার গা শিউরে উঠল। তার নিঃশ্বাসের মধ্যে চারপাশ গম্ভীর হয়ে উঠল। অস্থির নীরবতা বিরাজ করতে লাগল। চারপাশে মানুষের কোনো শব্দ নেই যে কাউকে ডাকব। অবশেষে নিথর দেহ ছেড়ে দিতে হল আপন মামাতো ভাইয়ের কাছে। হাত পা কাঁপছিল, মনে মনে অনেক কষ্ট পাচ্ছিলাম, কিন্তু কি আর করার, আজ আমি বড় একা। এভাবেই চলল 1 ঘণ্টা আমাদের মাঝে ধস্তাধস্তি। অবশেষে হার মানতে হল আমাকে। ভাইয়া এখন অনেক সন্তুষ্ট, কিন্তু আমার মনে হচ্ছে আমি ভেতর থেকে মরে যাচ্ছি। এই আজব যেন শেষই হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছিল। তার ঠিক কিছুক্ষণ পর দরজার বাইরে থেকে ডাক শুনলাম, মা, পায়েল, দরজা খোল। শান্তির নিঃশ্বাস ফেললাম। বুঝতে পারলাম বাবা মা এসেছে। শেষ হল কঠিন এই আজাব। রাতুল ভাইয়া বাবা মার সামনে এমন ভাব করল যে এখানে কিছুই হয়নি, পড়াশোনা খুব ভালোই চলছে। অন্যদিকে আমি ভেতর থেকে একদম ভেঙে পড়েছি, বলতে পারছি না কি সত্য কি মিথ্যে। মনে মনে কাঁদতে লাগলাম, কাউকে বুঝতে দিলাম না এখানে আমার সাথে কি অন্যায় অত্যাচার হয়েছে। মান সম্মানের খাতিরে চুপ থাকলাম। পরদিন শুধু মাকে একটি কথাই বললাম, আমি আর রাতুল ভাইয়ার কাছে পড়ব না। মা বলল, কেন, কি হয়েছে? তোর পরীক্ষার বাকি আর কিছু দিন, এখন কোনো টিচারও পাচ্ছি না। এ সময় তুই না পড়লে ফেল হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এসব বাদ দিয়ে ভালোভাবে পড়াশোনা কর। আমার এই কথা শুনে আমার মনে মনে এতটাই কষ্ট পাচ্ছিলাম যে মনে হচ্ছিল কষ্টে বুক ফেটে যাচ্ছিল। না পাচ্ছিলাম সত্য বলতে, না পাচ্ছিলাম মিথ্যে। কি করব কোনো উপায় পাচ্ছিলাম না। এখানেই শেষ নয়, আরও চিন্তিত ছিলাম রাতুল ভাইয়ার কথা শুনে। ভাইয়া বলছে, আজ থেকে আমি আর পড়াতে আসব না। তোকে আমার বাসায় আসতে হবে প্রতিদিন, যদি পরীক্ষায় পাশ করতে চাস। আমি যেন আকাশ থেকে পড়লাম এই কথা শোনার পর। বাবাকে বললাম, বাবা, আমি বাসায় ভালো করে পড়ব, তবুও রাতুল ভাইয়ের বাড়িতে পড়তে যাব না। বাবা এই কথা শুনে আমার সঙ্গে অনেক রাগারাগি করলেন, বকা দিলেন। বললেন, পড়াশোনা না করলে ফেল করবি, তোকে রাতুলের কাছেই পড়তে হবে। বিকেলে তোর মামার বাড়িতে যাবি পড়তে। এটাই আমার শেষ কথা। বাবার কথা শুনে অনেক কষ্ট পেলাম। কি করব বুঝতে না পেরে অবশেষে বাধ্য হয়ে বিকেলে রওনা দিলাম মামার বাড়িতে। কিন্তু ওখানে যে আমার জন্য কি অপেক্ষা করছে এই ভেবে আমার অনেক কান্না পাচ্ছে। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মামি বলল, রাতুল রুমে আছে, ওর রুমে গিয়ে পড়তে বস। আমি রাতুল ভাইয়ার রুমে গেলাম। যখনই বই বের করে পড়ব, ঠিক এমন সময় কে যেন পিছন থেকে আমার কাঁধে হাত রাখল, আমার চুলগুলো বুলিয়ে দিতে লাগল। আমি আতঙ্কে ভয় পেয়ে যাই। ভয়ে আমার পা কাঁপতে লাগল। কি করব ঠিক বুঝতে পারছি না। পিছন ফিরে দেখি রাতুল ভাইয়া। আমি বললাম, ভাইয়া, কি করছো এসব? এখন আমাকে পড়তে হবে, আর কয়েকদিন বাদে আমার পরীক্ষা।
আমাকে একটু ভালো করে সব পড়া বুঝিয়ে দাও। ভাইয়া মুচকি হেসে বলল, পড়া তো চলতেই থাকবে, আমি একটু মজা করে নেই। এই বলে ভাই আমাকে ইশারা করল, কিন্তু আমি কিছুতেই মানতে চাইলাম না, আর মামিকেও ডাকতে পারছি না, পরে কিনা সব দোষ আমারই ঘাড়ে পড়বে। ভয়ে আমার শরীর ঘামতে লাগল। কি করব খুঁজে পাচ্ছি না। ভাইয়া কাজ শুরু করতেই যাবে, ঠিক সেই সময় দরজার সামনে মামি নক করল। বলল, এই তোরা কি করছিস, নাস্তা খাবি আয়। আমি বললাম, মামি আসছি, কিন্তু ভাইয়া কিছুতেই ছাড়তে চাচ্ছে না। পরে মামিকে ডাকার ভান করে আমি কৌশলে রুম থেকে বের হই। তারপর মামি অনেক করে নাস্তা খাবার কথা বলল, কিন্তু আমার নাস্তা খাবার মন মানসিকতাই নেই। খালি টেনশন হতে লাগল, এসব কি হচ্ছে আমার সঙ্গে। আমি বোধহয় আগেই ভালো ছিলাম। ভাইয়ার কাছে পড়তে না আসলে আজকে আমার এমন দিন দেখা লাগত না। আজকে রাতুল ভাইয়ের প্রতি আমার মনে এক অজানা ঘৃণা তৈরি হয়েছে। যাকে আমি বড় ভাইয়ের মতো দেখতাম, তার কিনা এই নতুন রূপ দেখে আজ আমি আমার কথা হারিয়ে ফেলেছি। এমন দিন যেন কোনো মেয়ের জীবনে না আসে। এসব ভাবতে ভাবতে ভাইয়া ঘর থেকে বের হল। বলল, কিরে তুই পড়বি না, নাকি ফেল করার ইচ্ছা তোর? আমি শুনে অনেক অবাক হলাম। ভাইয়া এমনভাবে কথাটা বলল, মনে হয় কিছুই হয়নি। সে ভাজা মাছ কি উল্টে খেতে জানে না। নিজের ভাইয়ের এমন আচরণে আজ আমি পথ হারাতে বসেছি। এমন মন মানসিকতা নিয়ে আমি পরীক্ষা দেব, নাকি ভালোভাবে পড়াশোনা করব, এসব কিছুই বুঝতে পারছি না। গতকালকের দিন আর আজকের দিনের মধ্যে এক বিরাট পার্থক্য দেখতে পারছি। কার কাছে সত্য কথা বলবো বা কার কাছে নিরাপদ স্থান পাব, এইভাবে আমি বাড়ি চলে আসি। কিন্তু শেষ পর্যন্ত আমার সঙ্গে ঘটে যাওয়া এই কথাগুলো আমি কারো কাছে শেয়ার করতে পারিনি। আজকেও যেন এই গুপ্ত কথাগুলো আমাকে তিলে তিলে ভেতর থেকে খাচ্ছে, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। এই গল্পের সেকেন্ড পার্ট দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওগুলো উপভোগ করুন। ধন্যবাদ।